এই মুহূর্তে ভারতীয় ফুটবলের দৈন্যদশা নিয়ে কথা বলতে বসলে একটা প্রশ্ন মাথায় আসে যে আজকে ভারতের ফুটবলটা এরকম হলো কেন। এবং তখনই ব্রডার পার্সপেক্টে যদি দেখি তবে শুধুমাত্র ভারত নয়, দক্ষিণ এশিয়ার সাব কান্ট্রিভুক্ত যে 7টা দেশ আছে সেই 7টা দেশের ফুটবলের মান ক্রমশ অবনমিত হয়েছে এবং সেগুলো তলিয়ে যাওয়ার মতোই। যদি দেখেন এই 7টা দেশ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান এবং মালদ্বীপস, এই 7টা দেশের ফুটবল যদি আপনি দেখেন তবে আপনাকে ফুটবল ভুলে যেতে বাধ্য আপনি। এবং এই 7টা দেশের খেলায় যখন সাব চ্যাম্পিয়নশিপের মতো কোনো ম্যাচ হয় বা বয়সভিত্তিক সাপের কোনো চ্যাম্পিয়নশিপ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সেই শেষমেশ দুটো দলই ফাইনালে খেলে, ভারত এবং বাংলাদেশ। অর্থাৎ এই 7টা দেশের মধ্যে তাহলে তুলনামূলকভাবে ভালো দুটো দেশ হচ্ছে ভারত এবং বাংলাদেশ খেলার মান অনুযায়ী। কিন্তু এই মান নিয়ে কখনোই এশীয় লেভেলে বা বিশ্বকাপের মতো কোয়ালিফায়ার লেভেলে যে ভালো করা যায় না, সেটা এবছরের এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রমাণিত হয়েছে। কিন্তু এর মধ্য থেকেও শ্রীলঙ্কা কিন্তু দুর্দান্তভাবে নিজেদের ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোকে উন্নত করে চলেছে। তাদের সিনিয়র মেন্স দলে প্রায় 7 থেকে 8 জন বংশোদ্ভূত প্লেয়ারকে খেলাচ্ছে, যার পরিণামটা কি জানেন? এই এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তাদের গ্রুপে তারা 3টে ম্যাচে জয়ী হয়েছে। সেখানে ভারত এবং বাংলাদেশ কটা ম্যাচে জয়ী হয়েছে জানেন? মাত্র 1টি করে। তো এর মধ্যে বাংলাদেশ ডায়াসপোরা বা বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে এসেও কেন তারা করতে পারছে না? আর ভারতে তো ওসিআই প্লেয়ার নেই, মানে বংশোদ্ভূত প্লেয়ার নেই। তো এই জিনিসগুলোর আলোচনা করতে গিয়ে বা এই জিনিসগুলো দেখতে গিয়ে এই দক্ষিণ এশীয় ফুটবলের এই অবনমনের কারণ হিসাবে আমি বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছি। তো চলুন দেরি না করে আমরা একে একে সে সমস্ত পয়েন্টগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। বিগত কয়েকটি বছর ধরে আমরা যদি সাব টুর্নামেন্টকে ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে একটু আগে আমার বলা কথাগুলো সত্য প্রমাণিত হচ্ছে। কারণ লাস্ট 3বার বা 3 বছরে বাংলাদেশ সিনিয়র মহিলা দল সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে। অন্যদিকে আন্ডার-20 বাংলাদেশের পুরুষ এবং মহিলা উভয় দলই একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে ভারতের পুরুষ সিনিয়র দল তারা 5বার সাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া আন্ডার-17 মহিলা পুরুষ, আন্ডার-19 মহিলা পুরুষ উভয়ই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। মানে সেই মোদ্দা কথাটা হলো ঘুরে ফিরে ফাইনাল খেলবে ভারত এবং বাংলাদেশ, হয় বাংলাদেশ জিতবে নয় ভারত জিতবে। এখন এই যে সাব কান্ট্রিভুক্ত এই 7টা দেশ, এরা নিজেদের মধ্যে এই টুর্নামেন্টটাকে এত বড় টুর্নামেন্ট ভাবে যে টুর্নামেন্টটা খেলে আদৌ এই 7টা দেশের কোনো লাভ হচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে কেন লাভ হচ্ছে না? তার কারণ এই 7টা দেশের যদি গুণমান আমরা দেখি তবে প্রায় কাছাকাছি, এবং ভারত বাংলাদেশ একটু এগিয়ে আছে, শ্রীলঙ্কা এগিয়ে আসছে, বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, ভারত পিছিয়ে আসছে। এই হচ্ছে, মানে এ এগিয়ে যাচ্ছে ও পিছিয়ে যাচ্ছে, ও এগিয়ে আসছে তো এ পিছিয়ে যাচ্ছে। এই জায়গাটাই একটা মানে সেই চক্র আকারে একটা সীমাবদ্ধ হচ্ছে। এখানে দাঁড়িয়ে যদি এই রকম দেশগুলোর সঙ্গে বারবার খেলা হয় তাহলে ফিফা র্যাঙ্কিং কিন্তু বাড়বে না। কারণ আমরা যদি দেখি ভারতের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে বেশি আছে, কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা এরাও কিন্তু দ্রুত এগিয়ে আসছে। ফলে এই যে ফিফা র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংয়ের কোনো দিন উন্নত হবে না। আর র্যাঙ্কিং যদি উন্নত না হয় তাহলে এই দলগুলো ভালো দলের বিপক্ষে খেলতে পারবে না। কারণ কোন যুক্তিতে একটা ভালো মানের দল সে এই নিম্ন সারির দলের সঙ্গে খেলবে বলুন তো? এবং কিভাবে ফিফা র্যাঙ্কিং নির্ধারণ করা হয় বা নির্ধারিত করা হয় সেটা নিয়েও আমি এই চ্যানেলে একটি ভিডিও দিয়েছি, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবারে আসি দ্বিতীয় পয়েন্টে। আমরা এই সাব কান্ট্রিভুক্ত 7টা দেশের মধ্যে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, যেহেতু এই 3টে দল একটু এগিয়ে আছে, তো এই 3টে দেশের আমরা যদি দেখি যে তাদের ম্যাচ ফিক্সচার কীরকম, তাহলে দেখা যাবে তারা মূলত 3টে টুর্নামেন্ট খেলে। এক হচ্ছে সাফ, এক হচ্ছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার, আর এক হচ্ছে বিশ্বকাপ কোয়ালিফায়ার। এই 3টে টুর্নামেন্টের মধ্যে এই 7টা দেশ কিন্তু চক্র আকারে সীমাবদ্ধ হয়ে চলেছে। ফলে মানে হায়ার র্যাঙ্কের টিমের সঙ্গে বা ভালো টিমের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে না, যেখানে নিজের খামতি, নিজের দুর্বলতা যেটাকে যাচাই করার সুযোগ পাচ্ছে না। যদিও বা সুযোগ পাচ্ছে সেই সুযোগটাকে হেলায় হারিয়ে দিচ্ছে, হারছে তাতে কী হয়েছে, এইরকম একটা মনোভাব, গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলছে। তাহলে এখানে উপায় কী? উপায় হচ্ছে যে এশিয়ার আরও যে উন্নত ফেডারেশনগুলো আছে, যেমন মধ্য এশিয়ার কাফা আছে, আপনার এশিয়ান কান্ট্রি আছে,
আমরা এই মুহূর্তে জাপান বা দক্ষিণ কোরিয়ার কথা বলছি না, এশিয়ান এবং কাফা এই সমস্ত ফেডারেশনের সঙ্গে যদি খুব ভালো ব্যবহার থাকে, যদি তাদের সঙ্গে যোগাযোগ করা যায় যে আরও এইভাবে টুর্নামেন্ট তাদের সঙ্গে যদি খেলা যায়, তবে সেটা এই তিনটে দেশের পক্ষে বা সাবকান্ট্রিভুক্ত দেশের পক্ষে কিন্তু খুব ভালো হতে পারে। এই তথ্যটা শোনার পরে একজন ফুটবল প্রেমী হিসেবে শুধু লজ্জা ছাড়া আর কিছুই বোধহয় করার থাকবে না। তো যদি আমরা দেখি বিগত 4 বছরে ভারত এবং বাংলাদেশ কী কী টুর্নামেন্ট খেলেছে। 2023 সালে ভারত সব থেকে বেশি টুর্নামেন্ট খেলেছে। তো খেলেছে ট্রাইনেশন সিরিজ মায়ানমার কিরগিস্তানের সাথে, এছাড়া খেলেছে ইন্টারকন্টিনেন্টাল কাপ, কিংস কাপ এবং মারডেকা কাপ। 2024 সালে যদি দেখি তবে খেলেছে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ভিয়েতনাম, মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। 2025 সালে কাফা নেশনস কাপে আমন্ত্রিত হয়েছিল, যেখানে 3rd প্লেস পেয়েছে, যেটা খুব ভালো। 2026-এ ইউনিটি কাপ খেলেছে, সেখানে যাচ্ছে তাই রকমের ল্যাজেগোবরে অবস্থা। তাজিকিস্তানের সঙ্গে ম্যাচ খেলেছে, সেখানেও একই রকম। এবং আগামী নভেম্বর মাসে নিউজিল্যান্ডের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ আছে দুটো, 12 নভেম্বর এবং 15 নভেম্বর। অন্যদিকে যদি বিগত 4 বছরে আমরা বাংলাদেশের ম্যাচগুলো দেখি কী কী ম্যাচ খেলেছে, তাহলে 2023 সালে তারা কম্বোডিয়া এবং আফগানিস্তানের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলেছে। 2024-এ খেলেছে ভুটান এবং মালদ্বীপের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি। 2025 সালে নেপাল, ভুটান এবং ভিয়েতনামের সঙ্গে খেলেছে। আর 2026 সালে এখনও পর্যন্ত তারা সান মারিনোর সাথে ফিফা ফ্রেন্ডলি খেলেছে। তাহলে দেখা যাচ্ছে যে ভারত তুলনামূলকভাবে হায়ার র্যাঙ্কিং দেশের সঙ্গে খেলার ব্যাপারে কিছু ক্ষেত্রে সচেষ্ট হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ কিন্তু সেই সাব কান্ট্রিভুক্ত দেশগুলোর মধ্যেই ঘুরছে, কিছু ক্ষেত্রে একটা দুটো ম্যাচ বাইরে তারা খেলছে। ফলে এদের ফিফা র্যাঙ্কিং উন্নত হবে কি করে, কিংবা এদের ফুটবলের মান উন্নত হবে কি করে, সেটা আপনি বলুন তো। এছাড়া যদি দেখি যে বয়সভিত্তিক দলগুলোর কথা যদি দেখি, ভারতের আন্ডার-23 যে দলটা সেন্সেশন তৈরি করেছিল গোটা ভারতে এবং এশিয়ান লেভেলে, যে কারণে কিন্তু ভিয়েতনাম তাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, দুটো ম্যাচ খেলা হয়েছিল। তাজিকিস্তানও খেলেছে, ইরানও খেলতে চেয়েছিল। ফলে এইরকমভাবে বয়সভিত্তিক দল যারা কয়েক বছর পরে সিনিয়র দলে অন্তর্ভুক্ত হবে, তাদেরকে আরও বেশি করে এক্সপোজার দিতে হবে, যাতে তারা বাইরে গিয়ে বেশি ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকে এবং হায়ার র্যাঙ্কিংয়ের টিমের প্লেয়ারদের সঙ্গে খেলে নিজেদের খামতি বোঝার ক্ষমতা তাদের মধ্যে হয়, উপলব্ধি হয় যে তারা কোথায় পিছিয়ে পড়ছে, তারা নিজেকে আরও কীভাবে গ্রো করতে পারে। এবারে আসি পরের পয়েন্টে। আমাদের এই সাব কান্ট্রিভুক্ত দেশগুলোর মধ্যে বিশেষ করে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এই সমস্ত দেশগুলোর কোচিং স্টাফদের কথা যদি বলা হয়, তবে তারা কিন্তু এখনও সেই মানধাতার আমলে পড়ে আছে এবং সেই মানধাতার আমলের তাদের মানসিকতা দিয়ে সেইভাবে বাচ্চাগুলোকে ট্রেনিং দিচ্ছে। এদের মধ্যে আরও কিছু জানার, বর্তমান ফুটবল যেভাবে দ্রুত গতির হয়ে গেছে, এই বিশ্বকাপে ফ্রান্সের খেলা যারা দেখছে তারা ভাবছে ফুটবল কি গতিশীল হয়ে গেছে। এখান থেকে আজ থেকে 10-15 বছর আগে কিন্তু এইরকম গতিশীল ট্রানজিশনাল ফুটবল আমরা কিন্তু দেখিনি। ফলে ফুটবল দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই সাব কান্ট্রিভুক্ত দেশের কোচেরা কিন্তু সেই একই জায়গায় আটকে আছে। ফলে এই সমস্ত কোচিং স্টাফদেরকে বিদেশে পাঠাতে হবে, ওই ধরনের ফেসিলিটিস তাদেরকে শেখার জায়গাটা তৈরি করে দিতে হবে, যার ফলে তারা এসে এইখানকার দক্ষিণ এশিয়ার ছেলেমেয়েগুলোকে কিন্তু সেইভাবে ট্রেনিং দিতে পারে, যেটা দিবাস্বপ্ন বলা যেতে পারে। এবার আসি পরের পয়েন্টে, ওসিআই বা পিআইও কিংবা বংশোদ্ভূত বা ডায়াসপোরা প্লেয়ার। আমরা যদি দেখি, একটু আগেই বললাম শ্রীলঙ্কা 8 জন বংশোদ্ভূত প্লেয়ারকে তাদের সিনিয়র মেন্স দলে খেলাচ্ছে। বাংলাদেশ অলরেডি তাদের বেশ কিছু বংশোদ্ভূত প্লেয়ারকে কিন্তু নিয়ে এসছে এবং বেশ বড় বড় নাম। কিন্তু দেখা যাচ্ছে যদি বয়সভিত্তিক দলটার কথা বলেন, এই যে ডেকলান ব্রাদার্স যে দলটাই খেলছে, সেখানে যদি দেখা যায় আন্ডার-20-তে, সেখানে এদের প্রতি এমন বিমাতৃসুলভ আচরণ করছে বাংলাদেশি কোচেরা বা কোচিং স্টাফরা, দেখে যেন মনে হচ্ছে যে এরা বোধ হয় বাংলাদেশে খেলতে এসে, আমেরিকার থেকে বাংলাদেশে খেলতে এসে খুব বড় অন্যায় করে ফেলেছে। ফলে বাংলাদেশ পেয়েও হারাচ্ছে, অন্যদিকে ভারতে তো সুযোগই নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বারবার মার খাচ্ছি। কারণ আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মরক্কো 11 জন বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে কি ব্রাজিলের বিপক্ষে খেলেছে। কেপ ভার্দের টোটাল সমস্ত প্লেয়ারই কিন্তু বংশোদ্ভূত, কুরাসাওয়ের বংশোদ্ভূত, স্পেন বলছে আপনার ফ্রান্সের বংশোদ্ভূত প্লেয়ার আছে। তো সব জায়গায় দাঁড়িয়ে
সমস্ত দল এই বংশোদ্ভূত প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু দল সাজাচ্ছে। বংশোদ্ভূত প্লেয়াররা বিদেশের মাটিতে যে ট্রেনিং ফেসিলিটি, যে ধরনের পরিকাঠামোতে খেলার সুযোগ পায়, সেটা কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়াতে দাঁড়িয়ে সম্ভব নয়। ফলে তারা আমাদের দেশীয় ফুটবলারদের থেকে কিন্তু আরও বেশি উচ্চ স্থানে রয়েছে। কিন্তু তাদের সঙ্গে তো আমাদের ব্যবহারটা এমন যেন মনে হচ্ছে যে তারা কেন খেলতে এসছে এখানে। আসি সব থেকে মেইন পয়েন্ট, দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের রাজনীতি। এই যে কী এক যাচ্ছে তাই রকমের অবস্থা, সেটা ভারত বলুন, বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, সব ক্ষেত্রে মানে এখানে পুরো খেয়ের রাজনীতি। এ কেন করেনি, ও কেন করেনি, আমি এইগুলো করেছিলাম, সে এইগুলো করেছিলাম, এইরকম একের পর এক অজুহাত এদের রেডি আছে। মোট কথা হচ্ছে চেয়ারটাকে আঁকড়ে ধরে বসে থাকবো, সেই চেয়ারটা কোনো মতেই ছাড়বো না। কীভাবে ফুটবলের উন্নতি করব সেই জিনিসটা সম্পর্কে তাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। ফলে ফুটবলের যে উন্নয়ন করব, রাজনীতিকে ফুল স্টপ লাগিয়ে, এটা যেন দক্ষিণ এশীয় ফুটবলে এক সোনার পাথর বাটি হয়ে দাঁড়িয়েছে। এবং যদি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, এই ফেডারেশন কিছু কিছু ক্ষেত্রে এমন উদ্যোগ নিচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি আমাদের ফুটবলটাকে চেঞ্জ করে দেবে, ব্যাস তারপরে সেই ধামাচাপা পড়ে যাচ্ছে যা তাই। এই যদি আপনি দেখেন যে বাংলাদেশের আমি কিছু ক্ষেত্রে দেখছিলাম, বা ভারতেরও এই ওসিআই প্লেয়ারদের বিরোধিতা করছে। জাস্ট একবার ইমাজিন করুন, এরা বলতে চাইছে যে এই দক্ষিণ এশিয়ায় ভারত বা বাংলাদেশে যে সমস্ত ফুটবলাররা আছে তারা ওই ওসিআই প্লেয়ারদের থেকে বেটার। ভাই যদি বেটার হবে তাহলে এতদিন তো তোমাদের দলগুলোকে এশীয় লেভেলে ভালো পারফর্ম করতো, বিশ্বকাপেও ভালো পারফর্ম, বিশ্বকাপের কোয়ালিফায়ারেও ভালো পারফর্ম করতো, কেন করতে পারছে না? তাহলে ওই প্লেয়ারগুলো যদি সুযোগ পেয়ে দলটার মানে লেভেলটাকে যদি একটু বাড়াতে পারে, ক্ষতি কী? এটা বাংলাদেশেও হচ্ছে একইভাবে, আমাদের ভারতেও হচ্ছে। ভারতের বেশ বড় বড় কিছু নাম আছে যারা এই ওসিআই প্লেয়ারের বিরোধিতা করছে, যেটা চরম লজ্জার। এর থেকে বড় লজ্জার বোধহয় আর কিছু হতে পারে না। এবারে একদম শেষ পয়েন্টে চলে এসেছি, যেটা আমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ এই মুহূর্তে ফুটবল যেভাবে এগিয়ে গেছে, ফুটবল যেভাবে গতি ধরেছে, ফুটবলাররা যেভাবে নিজেদেরকে উন্নত করছে, সেখানে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলাররা যদি এই গোলক ধাঁধার এই দক্ষিণ এশিয়ার ফুটবল লিগে খেলতে থাকে, তাহলে ওই লেভেলে তারা ম্যাচ আপ করতে পারবে না। কারণ যদি করে থাকে, এই জায়গায় দাঁড়িয়ে থাকে এখনও, তাহলে তারা কিন্তু ফুটবলে আর বিলং করতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দিই, আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপে ভারত বাংলাদেশের ম্যাচ হচ্ছে, সেখানে বাংলাদেশের একজন ডায়াসপোরা প্লেয়ার সুলিভান, যে দুর্দান্ত সেট পিস নেয়, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের আন্ডার-15 একজন স্টার ছিল, সে ফয়জাল। তো সে ফয়জাল এসে কী করছে না, সুলিভানকে এমনভাবে বলছে যে এ কেন এসছে, আমিই নেব সব ফ্রি কিকগুলো বা সেট পিসগুলো। তো এইরকম লেভেলের অ্যাটিটিউড তাদের মধ্যে চলে এসে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের, যে আমরাই সর্বসেরা, আমাদের উপরে আর কেউ নেই। কিন্তু ভাই, পৃথিবীটা পাল্টে গেছে, ফুটবলটা পাল্টে গেছে, এখানে দাঁড়িয়ে এই ইগো সর্বস্বর কোনো জায়গা নেই। এবং ভারতের ক্ষেত্রে যদি দেখেন, আমি বিশেষ করে পুরনো যারা আছে, সিনিয়র যারা আছে, তাদের কথা বলছি না, আমি কিয়ান নাসরি, সোহেল আহমেদ ভাট, মোহাম্মদ সুয়েল, সানান, এই সমস্ত যারা প্লেয়ার, এরা সামনে সুযোগ ছিল এদেরকে বিদেশের লিগে যাওয়ার। আমি বিদেশের লিগ বলতে প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ডের কথা বলছি না, কিংবা স্পেন বা লা লিগার কথা বলছি না। আমি বলছি যে আরও তো ইউরোপের কান্ট্রি আছে যেখানে ভারতের কিছু কিছু প্লেয়ার যাচ্ছে, স্লোভেনিয়া, বিভিন্ন দেশে। তো এরা কেন যাচ্ছে না? কারণ এরা এদের কমফোর্ট জোনে থেকে গেছে। আজকে ওই সোহেল আহমেদ ভাট, অভিষেক সিং, কিংবা আপনার মোহাম্মদ সুয়েল, এরা এই আইএসএলে থেকে একটা 50-60 লাখ, 20 লাখ, 30 লাখ বছরে একটা টাকা পেয়ে একদম সেটেল, আমার লাইফটা সেটেল। ফলে আমি নিজেকে উন্নত করতে বিদেশের লিগে যাব না। কিন্তু বিদেশের 3য় ডিভিশন, 4র্থ ডিভিশন কিংবা 5ম ডিভিশনের লিগও আমাদের দক্ষিণ এশিয়ার যে কোনো লিগের থেকে বেটার। সুতরাং ইউরোপের বিভিন্ন দেশে বা বিদেশের লিগে খেলতে যাওয়া মানে এটা নয় যে এই সমস্ত ফুটবলাররা শুধুমাত্র বেটার ফ্যাসিলিটিস কিংবা বেটার ট্রেনিংয়ের জন্য যাবে। এখানে তারা কিন্তু বেটার কম্পিটিশান পাবে এবং নিজেদেরকে বেটার ইমপ্রুভমেন্ট করতে পাবে। যতক্ষণ না পর্যন্ত তোমার চেয়ে গুণগত মানে বেশি কোনো ফুটবলারের সঙ্গে তুমি প্র্যাকটিস করছো, ততক্ষণ তোমার খেলার কখনোই উন্নত হবে না, না তোমার হবে না তোমার দেশের হবে। এই কথাটা দক্ষিণ এশিয়ার ফুটবলাররা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তাদের জন্য মঙ্গল। তো যাই হোক, এই ছিল দক্ষিণ এশিয়ার ফুটবলের গ্রাফটা ক্রমশ নিম্নমুখী হওয়ার পিছনের কারণ এবং তাদের সমাধান। আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে। তো এই বিষয়ে আপনার কি মতামত
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।